কোন রাত্রিবেলা? আরে ওই দিন যেদিন আমি আর তুই গল্প করছিলাম, এমন সময় উনি আমাদের নিচে ডেকেছিলেন। হুম, তো? জ্যোতি ফাড়ির থেকে একটু সরে নিঃশ্বাস ফেলে বলল, দেখ, সেদিন উনি ডাকলো, আমি গেলাম। উনি ওনার পাশে বসতে বলল, আমি বসলাম। অতঃপর উনি সর্বপ্রথম আমাকে আংটি গিফট দিলেন। তারপর মুহূর্তেই উনি নিজে আংটি না পরে আমার থেকে আংটি পরলেন। তারপর পেপারে সাইন করালেন, নিজেও করলেন। তারপর আমাকে কথার প্যাচে ফেলে 4বার কবুল বলালেন। আমি কবুল বলতে উনি আলহামদুলিল্লাহ বললেন। নিজেও 3বার কবুল বলে আমাকে চলে আসতে বললেন। আমরা চলে এলাম। আবার সেদিন ওখানে সবাই উপস্থিত ছিল। বিষয়টা কেমন লাগলো না? ফাড়ি জ্যোতির কথায় এবার অনেকটা সিরিয়াস ভঙ্গিমা নিয়ে ভাবতে বলে উঠল। আসলেই তো, এইভাবে তো ভেবে দেখিনি। হুম। জ্যোতিকে হুম বলতে দেখে ফাড়ি উত্তেজিত ভঙ্গিমায় বিছানায় বসে ছক মিলিয়ে বলল, প্রথমে আংটি বদল মানে এঙ্গেজমেন্ট, তারপর পেপার সাইন মানে রেজিস্ট্রি পেপার, অতঃপর কবুল মানে বিয়ে সম্পূর্ণ। হুম। আরে বাহ, ইউনিক বিয়ে হয়ে গেল না? এটা তো মাত্র আমাদের ধারণা, আমরা তো শিওর নই। ফাড়ি জ্যোতির কথায় মুখটা বেজার করে নেতিয়ে পড়ে বলল। হুম, সেটাও ঠিক। জ্যোতি ফাড়ির কাছে বসতে বসতে মুখটা ছোট করে বলল, জানিস ফারি, ওই দিনের রাত থেকে উনি কিন্তু আমাকে ওনার রুমেই রেখেছেন। উনি দেশে ফিরে আমাকে অনেকবার ছুঁয়েছেন, তবে ওই দিনের পর থেকে ওনার ছোঁয়াগুলো কেমন গভীর মনে হতো। কিন্তু ওনাকে জিজ্ঞেস করতে উনি কখনো স্বীকার করেন না, বরং বলেছেন উনি নাকি আমাকে ভালোবাসেন না। তোকে যেভাবে বললাম আগে সেভাবে কর, দেখবি ভাই স্বীকার না করে থাকতেই পারবে না। জ্যোতি কোনো উত্তর করল না, শুধু নিঃশ্বাস ছাড়ল। জ্যোতিকে চুপচাপ থাকতে দেখে ফাড়ি বলল, প্রপোজটা করবি কবে? ভাবছি আপুর মেহেদি অনুষ্ঠানের দিন। কালকে গায়ে হলুদের দিন, প্রচুর ঝামেলা থাকবে। পরশু মেহেদি, ওই দিন একটু কম, তাই ওই দিন করলেই ভালো হবে। খানবাড়ির বিয়েতে রাজকীয় হবে এটাই স্বাভাবিক। পাশাপাশি নতুন আত্মীয় আসবেন বলে গেস্ট আপ্যায়নের জন্য সাফওয়ান খান বিশেষভাবে আয়োজন করেছেন। বিয়ে বলে এই প্রথমবার গ্যান্টেনার আরিশ দেশে ফেরায় উনি আসবেন, তাই ওনার জন্য আলাদাভাবে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি গায়ে হলুদের সব আয়োজনের শেষ। বাড়িতে প্রায় দাওয়াতি মানুষ চলে এসেছেন। সাফওয়ান খান সবটা পরিচালনা করে সোফায় বসতেই আরিশ শার্টের হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামতেই উনি ক্লান্ত শরীরে ওকে কাছে ডাকলেন। আরিশ ওনার ডাকে সোফায় বসতে বসতে বলল, তাড়াতাড়ি বলো আব্বু, বাবা এয়ারপোর্টে চলে এসেছে। ও, উনি এসে গেছেন। আমি এটাই জিজ্ঞেস করব করে, তাহলে তুমি তাড়াতাড়ি ওনাকে নিয়ে এসো। হুম। বলে আরিশ চলে গেল। খানবাড়ি জুড়ে মেহমানের আবির্ভাব। বাড়ির সবাই যে যার কাজে ব্যস্ত। কর্তিরা গ্লেন্টেনার ওনার ফ্যামিলি আসবে বলে রান্নায় একে একে আইটেম সাজাচ্ছেন। এমন সময় আরিশ ওনাদের নিয়ে বাড়িতে ঢুকে মা মা বলে ডাকতে ডাকতে সানজিদা খানের বসার ঘরে আসলেন। এসে ওনাদের বিনয়ের সাথে সোফায় বসিয়ে খাবার দাবারের আপ্যায়ন করলেন। এমন সময় মণি এসে ওনাদের পাশে বসতেই ফট করে বলে ফেলল, এই ভাইয়া, দেখতে এমন কেন? আর এত সুন্দর কেন গায়ের রং? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মনির এমন কথায় লুসিয়ান মাথা চুলকে আরিশের দিকে তাকিয়ে বলল, ভাই, এই মেয়ে কি বলছে? আমার তো লজ্জা লাগছে। আরিশ লুসিয়ানের বাংলা শুনে ওর মাথায় চাপড় মেরে বলল, ছোটু, তোর বাংলা তুই রুমে গিয়ে বলিস, নয়তো আমার কচি কাঁচা ভাই বোন এখনই বেহুশ হয়ে পড়বে। লুসিয়ান আরিশের কথায় বেশ লজ্জা পেল। অতপর রুক্ষ কণ্ঠে বলল, একদিন তোমার থেকেও ভালো বাংলা বলবো। যখন বলবি তখন। ওদের কথার মধ্যে জ্যোতি ফাড়ি দ্রুত পায়ে রেডি হয়ে ওদের লক্ষ্য না করে বসার ঘর পেরিয়ে বাহিরে যেতে নিলে ততক্ষণে আরিশ পিছুটিকে গম্ভীর কণ্ঠে বলল। কোথায় যাচ্ছিস? জ্যোতি আরিশের গম্ভীর কণ্ঠ পেয়ে ততক্ষণে পিছন ঘুরে বলল, আপনি না বাইরে গিয়েছিলেন? তোকে কিছু জিজ্ঞেস করেছি? জ্যোতি আরিশের পরপর গভীর কণ্ঠে বলা কথায় মিনমিন করে বলল, আসলে তানিশাকে নিয়ে আসতে যাচ্ছিলাম। তোকে যেতে হবে না, আমি আয়ানকে পাঠাচ্ছি। আরিশ গম্ভীর কণ্ঠে কথাটা বলতেই জ্যোতি রুমের দিকে যেতে নিয়ে দাঁড়িয়ে যায়। সোফায় বসে থাকা মানুষগুলো দেখে, ওনাদের দেখে মুচকি হেসে কাছে গিয়ে বলল,
আরে তোমরা শরীরের ওই আন্টি আঙ্কেলগুলো না? যুথিকে দেখে ইন্ডিয়ার তাইনিন হাতের ইশারায় ওনার কাছে ডাকতেই যুথির ছোট ছোট পায়ে ওনার কাছে গিয়ে বসতেই উনি যুথিকে বুকে জড়িয়ে কপালে চুমু খেয়ে বললেন, বাহ, আমার মাকে দেখতে তো মাশাআল্লাহ। ওনাদের কথার মধ্যে লুসিয়ান বা হাত ঢুকিয়ে ওর বিখ্যাত বাংলায় বলল, আরে এ তো সেই অসাধারণ বাঙালি মেয়েটা। বলে মুচকি হাসল। ওর এমন বাংলা কথায় যুথি আরিশের দিকে তাকাতেই ধ্যান ভাঙে ফারির উচ্চ হাসির শব্দে। লুসিয়ানের এমন বাংলা কথায় ফারি ফিক করে হেসে দিতেই তৎক্ষণাৎ লুসিয়ান দৃষ্টি ঘুরিয়ে ওর দিকে তাকালো। অতপর দুজনের চোখাচোখি হতেই দুজনেই চোখ সরিয়ে নিল। লুসিয়ান বেশ লজ্জা পেল। শেষমেশ কিনা একটা মেয়ে ওর বাংলা বলাতে হাসলো। তবে লুসিয়ান আর চোখে ফারিকে কয়েকবার পর্যবেক্ষণ করলো। লম্বা চুল, হলুদ ফর্সা শরীর, সরু নাক, চিকন গোলাপি রাঙা ঠোঁট দুটো, মন কাড়া হাসি, সব মিলিয়ে যেন কয়েকবার আর চোখে দেখল। তাৎক্ষণে ফারি কুশল বিনিময় করার জন্য ওনাদের কাছে এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আপনারা কেমন? ফাইন আম্মু, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? নো আম্মু, আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। ওনাদের সাথে সবার বেশ কিছুক্ষণ কথা হতেই ওনাদের খাবারটা খাইয়ে বিশ্রাম নিতে সাফওয়ান খান রুমে নিয়ে গেলেন। এমন সময় হাসি মুখে হাই বলতে বলতে বাড়িতে ঢুকলো সুচি। আর এই সুচিকে ঢুকতে দেখে রুমের দিকে যেতে নিয়েও জায়গায় দাঁড়িয়ে যায়। সুচি এগিয়ে এসে আরিশকে হাঁক করতে নিলে তৎক্ষণাৎ যুথি আরিশের সামনে এসে দু হাতে আরিশকে পেছন থেকে জড়িয়ে রেখে ভ্রু কুঁচকে বলল, মুখে কথা বলতে পারো না, জড়িয়ে ধরতে হবে কেন? আরে আমার ভাই, আমি জড়িয়ে ধরতে পারবো না? না, কেন? আমি বলেছি তাই। সুচি যুথির কথায় ওর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তৎক্ষণে আরিশ ইশারায় ওকে থামতে বলায় সুচি বলতে নিয়েও থেমে যায়। সুচিকে থামতে দেখে আরিশ যুথির দিকে তাকিয়ে বলল, ওকে তোর রুমে নিয়ে যা। বলে যেতে নিলে যুথি হুট করে বলল, কেন ওকে আমার রুমে নেব কেন? আমি কাউকে আমার রুমে নিব না। বলে ভ্রু কুঁচকে মুখ ভ্যাংচালো। আরিশ যুথিকে জেলাস হতে দেখে ঠোঁট কামড়ে হেসে ওর কানের কাছে ঝুঁকিয়ে ফিসফিসিয়ে বলল, ঠিক আছে, নিতে হবে না। তুই তো আমার কাছে আমার রুমে থাকিস। এখন না হয় সুচিকে আমার রুমে নিয়ে যাই, তুই বরং তোর রুমে যা। বলে আবারও ঠোঁট কামড়ে হেসে ওর থেকে সরে আসতেই তৎক্ষণে যুথি সুচির পাশে দাঁড়িয়ে বোকা হেসে সুচির থেকে কাপড়ের ব্যাগটা হাতে নিতে নিতে দাঁত কেলিয়ে বলল, না না না, নিব না কেন? আমি তো মজা করছিলাম। সুচি তো আমারও বোন হয়, তাই না? বলুন, আপনি একদম চিন্তা করবেন না। আমি ওকে এক্ষুনি আদরের সহিত আমার রুমে নিয়ে যাচ্ছি। বলে সুচির কাঁধে হাত রেখে ওকে টেনে নিয়ে যেতে নিলে সুচি ভ্যাবাচাকা খেয়ে আরিশের দিকে তাকালো। যেই মেয়ে নেবে না বলে মুখ ভ্যাংচালো, হঠাৎ এমন পরিবর্তনে মেয়েটা আরিশের দিকে তাকাতেই দেখে আরিশ মুখ টিপে হাসে। এটা দেখে সুচি বোঝে আরিশ ভাই কিছু তো একটা বলেছে, তার জন্যই। এটা ভেবে সুচিও মুচকি হেসে দিল। সুচিকে হাসতে দেখে যুথি কপাল কুঁচকে বলল, একা একা পাগলের মতো হাসছো কেন? যুথির কথায় সুচি হাসি থামিয়ে একটু ভাব নিয়ে বলল, তো হাসবো না? আশেপাশের জেলাসি পোড়া গন্ধ পাচ্ছি। পরন্ত বিকেল গধূলির শেষ লগ্ন। খানবাড়ির প্রতিটি কোণায় যেন খুশির আমেজ বয়ে যাচ্ছে। বাগান থেকে শুরু করে বাড়ির প্রতিটি জায়গায় ঝিলিক বাতির মেলা। লাইটিং, ফুল, তারাবাতি, ঝাড়বাতি সব জায়গায় ফুটিয়ে তুলেছে বেশ। ইতিমধ্যে যুথির নানা বাড়ির মেহমানরা সব চলে এসেছে। ওর নানুর নাম মুক্তিযোদ্ধা ইদ্দিস হাওলাদার, নানির নাম তাহমিনা বেগম, ওর 3 মামা, বড় মামা লোকমান হাওলাদার, স্ত্রী প্রিয়া বেগম, তাদের একটা ছেলে বয়স 13, নাম নাইম, মেজো মামা জলিল হাওলাদার, স্ত্রী মুক্তা বেগম, তাদেরও একটাই ছেলে বয়স 2, নাম ঈশান, ছোট মামা জুয়েল হাওলাদার, স্ত্রী শায়লা বেগম, তাদের কোনো সন্তান নেই, তবে ছোট মামি অন্তঃসত্ত্বা। পাশাপাশি রাদিফের রোদের আরিশের নানা বাড়ির আত্মীয় স্বজনরাও চলে এসেছে। বড়রা এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে তো বুড়ো বুড়ি অন্য জায়গায়। আর যেখানে বুড়ো বুড়ি আছে সেখানে তো কোনো কথাই নেই, তাদের আদিকালের বুদ্ধ বুড়ির সংস্কার তো আছেই।
বাচ্চারা তো বাগানের খেলাধুলা করছে, আবার কেউ কেউ সাউন্ড বক্সের সাথে তাল মিলিয়ে নাচ গান করছে। এত এত মানুষের ভিড় রেখে জুথি, ফারি, তানিশা, শর্মি, তানিশার বোন, সুচি, ইভা, রোদ, মাইশা, দৃষ্টি সব গোল মিটিংয়ে বসেছে। যদিও ইভা আসতে চাইছিল না, ওদের জোড়াজুড়িতে এখানে এসে বসা। তাদের এখন মূল আলোচনা হচ্ছে সন্ধ্যায় তারা নাচবে, অভিনয় করবে, ভিখারি সেজে টাকা উঠাবে। ওদের এমন পরিচালনায় রোদ কিছু না বলে চুপচাপ বসে থাকলেও ইভা বেশ বিরক্ত হলো। আর হবে না, তার বিয়ে তাকে এনে এসব শোনাচ্ছে। ইভা ওদের থেকে সরে উঠে দাঁড়িয়ে বলল, তোদের যা করার করিস, আমাকে এ বিষয়ে জ্বালাস না। বলে আর কারো কোনো কথা না শুনে রুম থেকে বেরিয়ে যায়। ইভার সাথে দৃষ্টি ও ওর সাথে যায়। ইভা চলে যেতেই ওভাবে সবাই কিছুক্ষণ থম মেরে বসে থাকতেই আবারও শুরু হলো তাদের আলোচনা। ওদের আলোচনার কেন্দ্র করে যুথি বলল, আচ্ছা, আমরা সবচেয়ে মাতবর চাচা নাটকটা করলে কেমন হবে? সবার দিকে উৎসাহ নিয়ে তাকিয়ে, মন্দ হবে না, বরঞ্চ ভালোই হবে। আচ্ছা, তাহলে আমি জামাই, তানিশা বউ, তুই মাতবর, শর্মি শালি, সূচি ঘটক, মাইশা দর্শক। যুথির কথায় সবাই একটু ভেবে সায় জানিয়ে দিল। ওদের নাচ গানের বিষয়ের প্ল্যান শেষ হতে গায়ে হলুদের সাজের জন্য পার্লারে যাওয়া নিয়ে কথা শুরু হতেই ফারি বলল, আজ আমরা ইউকে ডল সাজবো সবাই, ওকে? ফারির কথায় যদি কিছু বলবে এমন সময় আরিশ যুথির রুমে এসে সূচিকে কেন্দ্র করে বলল, সুচি, আমার সাথে আয়, কথা আছে। বলে একবার আর চোখে যুথির দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যেতেই সূচিও উঠে দাঁড়ায় আরিশের পিছু পিছু যাওয়ার জন্য। সূচি উঠতেই যুথি ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে, অতপর মনে মনে আওড়ালো, বদতমিজ, চুন্নি, গোল চোখ, মাগুর মাছ, শিং মাছ একটা। উনি ডাকলেই যেতে হবে, আর উনি হঠাৎ ডাকলো কেন? কি এমন বলবে যে আমাদের সামনে বলতে পারলো না? ওর এসব ভাবার মধ্যে তানিশার ধাক্কায় হুঁশ ফিরে। ওর তল্লব ফিরায় ওরা শ্বাস পাশাপাশি আরও কিছু নিয়ে কথা বলায় ব্যস্ত, কিন্তু যুথির মন পড়ে আছে ওরা আলাদা করে কি কথা বলছে জানার জন্য। সময় কেটে 6টা 7 মিনিট পার হতেই যুথি আর বসে থাকতে পারল না। ওরা এত সময় নিয়ে কে এমন বলছে জানতে উঠে দাঁড়াতেই ফারি যুথিকে দাঁড়াতে দেখে জিজ্ঞেস করতেই যুথি বলল, তোরা কথা বল, আমি একটু আসছি। আরিশকে গম্ভীরভাবে বসে থাকতে দেখে সূচি বলল, এতে কাজ হবে। সূচির কথায় আরিশ ওর দিকে ঘুরে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি আমার বউকে জন্মানোর পর থেকে চিনি, দেখবি এক্ষুনি এখানে এলো বলে। সূচি আরিশের কথা শুনলো, অতপর মুচকি হেসে বলল, সত্যি ব্রো, তোমার ভালোবাসা দেখে অবাক হই। কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে? আমার তো মাঝে মাঝে হিংসে হয়। কেমনে বাসো ভাই? তাছাড়া তোমাদের কাহিনীটা আমার ভালোই লাগে। কজন পারে নিজের বউ বানাবে বলে জন্মানোর পর থেকে মানুষ করতে? সূচির কথায় আরিশের মনে পড়ে আজ থেকে 17 বছর আগের কথা। দিনটা ছিল শুক্রবার, সময়টা ছিল রাত 9টা 34 মিনিট। যেদিন সবাই প্রে করেছিল ছোট চাচুর যেন এবার ছেলে হয়, কিন্তু সবার দোয়া হয়তো সেদিন আল্লাহ তাআলা কবুল করেননি। ছেলে না হয়ে হয়েছিল মেয়ে, যার দরুন বাড়ির কেউই তেমন খুশি হয়নি। সবার মন ভেঙে যাওয়াতে যে যার রুমে চলে গিয়েছিলেন সেই দিন। কিন্তু সেদিন কেউ খুশি না হলেও আরিশ খুশি হয়েছিল। সেই 10 বছরের আরিশ মায়ের হাত ধরে হসপিটাল এসেছিল যুথিকে দেখবে বলে। যুথির জন্মের পর সর্বপ্রথম সে নার্সের পর আরিশের কোলে উঠেছিল। সেদিন সেই নবজাতক যুথি আরিশের কোলে উঠে চোখগুলো টালোমালো করে তাকে আউ আউ করে হাসিল, যেটা দেখে আরিশ কিছুক্ষণ থম দিয়ে যুথির দিকে তাকিয়ে আনমনেমাকে উদ্দেশ্য করে একটু জোরেই বলেছিল, আম্মু, ও হওয়াতে বাড়ির কেউই তো তেমন খুশি হয়নি। তোমরা কেউ চিন্তা করো না, ওকে তোমাদের কাউকে দেখতে হবে না। আজ থেকে ওর সব দায় দায়িত্ব আমার, কারণ ও বড় হলে আমি ওকে বিয়ে করব। তাহলে আর তোমাকে ওকে বোঝা মনে হবে না। এই কথাটুকু বলে বাচ্চা মেয়েটার কপালে গভীর চুম্বন করেছিল আরিশ। আরিশ কথাটা তো সেদিন ঠিকই বলেছিল, যাতে অবাক হয়ে চেয়েছিল সানজিদা খান, ইউনুস খান। এতটুকু ছেলের মুখে এমন কথা ওনারা মোটেও আশা করেননি। সেদিনের পর দিন কাটে। মোমেনা খানকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসার পর আরিশ খেয়ে না খেয়ে সারাদিন ওই যুথিকে নিয়েই পড়ে থাকতো। যুথির ডাইপার চেঞ্জ করার সময় ফিরার খাওয়ানো, ঘুম পাড়ানো, ঘুমিয়ে গেলে বিছানা থেকে তুলিয়ে বুকের উপর নিয়ে সযত্নে মাথায় হাত বোলানো, এভাবেই দেখতে দেখতে কেটে গেছে 2টা বছর। তখন যুথিকে দেখতে বেশ গুদুমুদু ও সুন্দর লাগতো।
যুথির প্রতি আরিশকে এতটা অ্যাডিক্টেড হতে দেখে সবাই অবাক হতো, তবে কেউ তেমন গায়ে মাখতো না। সবার ধারণা বড় হলেই ঠিক হয়ে যাবে, কিন্তু হলো তার উল্টোটা। যখন যুথির 4 বছর সম্পূর্ণ হয় তখন যেন ওকে দেখতে পরীর থেকে কোনো অংশে কম লাগতো না। যেই দেখতো গাল ধরে নয়তো নাক ধরে টেনে দিত, যেটা আরিশের মোটেও পছন্দের তালিকায় ছিল না। কারণ যেটা তার একান্তই তার, যেটা সে অন্য কারো সামান্য ছোঁয়াটুকু পছন্দ করে না। পাশাপাশি যুথের চঞ্চলতা ও টোল পড়া হাসি দেখে রাদিফও ওকে নোটিশ করত। একটা সময় তারও কিভাবে কিভাবে যেন যুথের প্রতি ভালো লাগার সৃষ্টি হয়, আর সেই রেশ ধরেই কাটতে থাকে দিন। এভাবে এক মেয়েকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় দুই ভাইয়ের মধ্যে। আরিশ কোনোভাবেই তার মৌকে ছাড়বে না, আর রাদিফও বড়দের নিষেধ করার পর যুথের থেকে দূরত্ব বাড়াবে না। তাই আরিশ যুথির 10 বছর হতে না হতেই জেদ ধরে বিয়ে করে নিয়েছিল তার মৌকে। কিন্তু তাতেও রাদীপ দূরত্ব বজায় রাখেনি, যতটা পেরেছে ওর সাথে চিপকে থাকার চেষ্টা করেছে, যেটা সে একদমই মানতে পারেনি। তাই তো আজ 7টা বছর পর কেটে গেল তার মৌয়ের থেকে দূরত্ব বজায় রেখে। ওর ভাবনায় ছেদ ঘটে যুথের মিষ্টি কণ্ঠে সূচির ঢাকায়। সুচি, যুথির কণ্ঠ পেয়ে আরিশ তাকালো দরজার দিকে। অবশেষে তার প্রশান্তি মিলল। এই এক মুখ যা তার সারাদিন দেখলো বিরক্ত অনুভব হয় না, বরঞ্চ তার ক্ষণে ক্ষণে প্রশান্তি মিলে। যুথিকে রুমে আসতে দেখে সূচি আরিশের দিকে তাকাতেই আরিশ চোখ দিয়ে ইশারা করলো তাদের প্ল্যান মতো কাজ করতে। সূচিও আরিশকে আশ্বাস দিয়ে ঘুরে যুথির দিকে তাকাতেই যুথি ইনিয়ে বিনিয়ে বলল, তোমার না আমাদের সাথে পার্লারে যাওয়ার কথা ছিল? আমরা তো যাচ্ছি, তুমি যাবে না? তৎক্ষণে সূচি থেকে জবাব এলো, না, কেন? কারণ আজ আমি স্পেশাল সাজবো। স্পেশাল? আরিস ভাই তো বললো সে নাকি আজকে একজনকে স্পেশাল সাজাবে, আর সেই স্পেশাল হিসেবে আমাকেই বেছে নিয়েছে। তোমাকে বেছে নিয়েছে মানে? আরিশ কাজ হয়ে গেছে দেখে বাঁকা হেসে গম্ভীর কণ্ঠে বলল। হ্যাঁ, স্পেশাল সাজাবো। যুথি আরিশের কথায় ঘুরে ওর দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে দাঁত কিরমির করে বলল, আপনার যদি কাউকে স্পেশাল সাজাতেই হয় তাহলে আপনি আমাকে সাজাবেন, অন্য কাউকে কেন সাজাবেন? যুথি আরিশের কথায় ঘুরে ওর দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে দাঁত কিরমির করে বলল, তুই আমার কাছে সাজবি ভেবে বলছিস? কেন সাজবো না? ভেবে বলার কি আছে? আপনি একবার বললেই দেখতেন আমি একদম রাজি হয়ে যেতাম। বলে অন্যদিকে মুখ ঘোরালো। আরিশ যুথির মুখ ঘোরানো দেখে মনে মনে আওড়ালো, সে আমার ভালো করেই জানা আছে তুই যে আমার কাছে কি সাজতি। নিহাত সূচি সাজার কথা বললো, আর নয়তো পার্লার যেতে দিব না শুনলে নির্ঘাত ভ্যাঁ ভ্যাঁ করে কেটে দিতি। আরিশ যুথি দুজনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সূচি বলল, এখন তাহলে আমি কোথায় সাজবো? শোনোনি, আমি স্পেশাল সাজবো, তুমি বরং আপুদের সাথে পার্লারে যাও। ঠিক আছে, কি আর করার, যেহেতু তুমি সাজবে তাহলে আমি বরং তাদের সাথে পার্লারে যাই। হুম। সূচি রুম থেকে বেরিয়ে যেতেই যুথি ঝটপট দরজার কাছে গিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে বুক ফুলিয়ে অন্যদিকে হাত বগল দাবা করে দাঁড়ায়। আরিশ ওর কাছে এগিয়ে পেছন থেকে পেট জড়িয়ে ঘাড়ে মুখ গুজে। যুথি ঘাড় কাত করতেই আরিশ যুথির ঘাড়ে একের পর এক চুমু খেতে খেতে দুষ্টুমি কণ্ঠে বলল, রাগ হয়েছে? আদর দিচ্ছি তো। আরিশ যুথিকে এখনো মুখ ফুলিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ওকে টেনে ওর দিকে ঘুরিয়ে কপালে চুমু খেয়ে বলল, সমস্যা কি? কথা বলছিস না কেন? আপনি কেন ওকে সাজানোর কথা বললেন? আপনার যদি কাউকে স্পেশাল সাজানোরই হয় তাহলে আপনি আমাকে বলতেন, আমাকে সাজাতেন, অন্য কেউ কেন? আরিশ শুনল যুথির কথা, অতপর মাথাটা একটু নিচু করে অন্যদিকে মুখ ঘুরিয়ে বুড়ো আঙুলে ভ্রু চুলকে বলল, চরমভাবে ভুল হয়ে গেছে আমার, বোকা মোচা। কি বললেন? কই কিছু বলিনি তো। তুই কিছু শুনেছিস? আপনি আর কখনো কাউকে আমার রুমে, আপনি আর কখনো কাউকে আপনার রুমে অ্যালাউ করবেন না। আর যদি ব্যাস, যুথির বাকি কথাটুকু আর পূর্ণ হলো না। তৎক্ষণে আরিশ ওকে টেনে বিছানায় ফেলে ওর উপর উঠে ঠোঁটের উপর আঙুল চেপে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, হুস, তোর ওই আসক্ত করা ঠোঁট দুটো আমার সামনে একদম নাড়িয়ে কথা বলবি না, কারণ আমি ঠিক থাকতে পারি না। আর একবার যদি আমি তোকে ধরি, খোদার কসম, এক মুহূর্ত 1 ইঞ্চি আমার থেকে দূরত্ব বইতে দিব না। এতে যদি তুই আমাকে নিতে না পারিস তখন আমার কিচ্ছু করার থাকবে না।
জ্যোতি আরিশের এহেন কথায় চোখ দুটো বন্ধ করে নেয়। সে নিঃশব্দ হতে বাধ্য হয়। তার নিঃশ্বাস ঘন হয় তার শখের পুরুষে তার অতি সহনিকটে। জ্যোতি বিছানার চাদর খামচে ধরে আরিশের পরপর গভীর চুম্বনে। জ্যোতি যতটা সম্ভব আরিশকে সহ্য করার ঠিক ততটাই করছে। একটা সময় তার নিঃশ্বাস এতটাই ঘন হয় মনে হচ্ছিল জ্ঞান হারাবে। আরিশ জ্যোতির অস্থিরতা বুঝতে পেরে ওর থেকে সরে আসে। অতপর জ্যোতিকে টেনে তুলে ওর মাথা বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে বলল,